হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং এর সঙ্গে অনুশীলনীর কিছু প্রশ্ন উত্তরও আলোচনা করেছিলাম। আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সঠিক উত্তর নির্বাচন করো এবং বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে বইয়ের ভেতরের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব সেগুলো মিস করবে। আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি পরীক্ষায় আসার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এই প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, সুবা কথার অর্থ প্রদেশ, প্রাসাদ, প্রাচীর, সরকার। সঠিক উত্তরটা হবে প্রদেশ। 2 নম্বর দেখো, বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি জনপদ, দেশ, রাজধানী, ভুক্তি। সঠিক উত্তরটা হবে জনপদ। 3 নম্বর দেখো, শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মন্ত্রী, সামন্ত, মহাসামন্ত, সেনাপতি। সঠিক উত্তরটা হবে মহাসামন্ত। 4 নম্বর দেখো, ঈদ সিং ছিলেন চীনা পর্যটক, পারস্যের পর্যটক, মরক্কোর পর্যটক, আফ্রিকার পর্যটক। সঠিক উত্তরটা হবে চীনা পর্যটক। 5 নম্বর দেখো, হিউয়েন-সাং এর ভ্রমণ বিবরণীতে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে হর্ষবর্ধনকে, বাণভট্টকে, শশাঙ্ককে, ভাস্কর বর্মাকে। সঠিক উত্তরটা হবে শশাঙ্ককে। 6 নম্বর দেখো, প্রথম রাজরাজের পুত্র ছিলেন প্রথম রাজেন্দ্র, বিজয়ালয়, কুলঙ্গ, ভোজ। সঠিক উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র। 7 নম্বর দেখো, আরব দেশে যাযাবর মানুষদের বলা হতো এস্কিমো, তুয়ারেগ, বান্টু, বেদুইন। সঠিক উত্তরটা হবে বেদুইন। 8 নম্বর দেখো, কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন মিনহাজ-ই সিরাজ, ইবন বতুতা, ফিরদৌসি, অল বেরুনি। সঠিক উত্তরটা হবে অল বেরুনি। এর পরের প্রশ্ন দেখো, ঈশ্বর বা আল্লাহর বার্তাবহক বলা হয় হজরত মোহাম্মদকে, আবু বকরকে, আলীকে, সুলতান মাহমুদকে। সঠিক উত্তরটা হবে হজরত মোহাম্মদকে। এর পরের প্রশ্ন দেখো, সেই আমলে গৌড় পরিচিত যে নামে সেটি হলো রামাবতী, লক্ষণাবতী, মগধ, সমতট। সঠিক উত্তরটা হবে লক্ষণাবতী। তাহলে আজকে আমি এই 10টা সঠিক উত্তর নির্বাচন করো তোমাদের সাথে আলোচনা করলাম। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে, ভালোভাবে ফলো করবে, তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপরে চলে আসো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একটি বাক্যের মধ্যে। এই প্রশ্নের মানও কিন্তু 1 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তরটা হবে ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যকে। 2 নম্বর দেখো, মিনহাজ-ই সিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন? উত্তরটা হবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের। 3 নম্বর দেখো, অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? উত্তরটা হবে কৌটিল্য। 4 নম্বর দেখো, রঘুবংশম কাব্যের রচয়িতা কে? উত্তরটা হবে কালিদাস। 5 নম্বর দেখো, সুবা শব্দের অর্থ কি? উত্তরটা হবে প্রদেশ বা রাজ্য। এর পরের প্রশ্ন দেখো, আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? উত্তরটা হবে আবুল ফজল। এর পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তরটা হবে বাণভট্ট। এর পরের প্রশ্ন দেখো, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তরটা হবে হর্ষবর্ধনের। এর পরের প্রশ্ন দেখো, ঈদ সিং কে ছিলেন? উত্তরটা হবে চীনা পর্যটক। 10 নম্বর প্রশ্ন দেখো, হর্ষচরিত কে রচনা করেন? উত্তরটা হবে বাণভট্ট। এর পরের প্রশ্নে চলে আসো, শ্রেষ্ঠী কাদের বলা হতো? উত্তরটা হবে ধনী বণিকদের। পরের প্রশ্ন দেখো, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তরটা হবে বিক্রমপুর। এর পরের প্রশ্ন দেখো, কে গঙ্গায় কোন্ডচোল উপাধি নেন? উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র চোল। এর পরের প্রশ্ন দেখো, খলিফা শব্দের অর্থ কি? উত্তরটা হবে প্রতিনিধি বা উত্তরাধিকারী। নেক্সট প্রশ্ন দেখো, চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে বিজয়ালয়। এর পরের প্রশ্ন দেখো, হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তরটা হবে 570 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেখো, অল বেরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? উত্তরটা হবে কিতাব অল হিন্দ। এর পরের প্রশ্ন বা শেষ প্রশ্নটা দেখো,
কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে কুতুবউদ্দিন আইবক। এক কথায় উত্তর দাও। এখানে আমি অনেকগুলো প্রশ্ন আলোচনা করে দিলাম। এই প্রতিটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে পড়বে আর বারবার করে এই প্রশ্নগুলো পড়বে, তাহলে তোমাদের উত্তরগুলো মনে থাকবে এবং পরীক্ষায় খুব সহজেই উত্তরগুলো লিখতে পারবে। এর পরের প্রশ্ন দেখো, সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের মান কিন্তু 2 অথবা 3 থাকবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনুশীলনের প্রশ্ন, তোমাদের বইয়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আমি অনুশীলনী রচনাধর্মী প্রশ্নের উত্তরগুলো এর আগে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। 1 নম্বর দেখো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। উত্তরটা দেখো, গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপোর মুদ্রা ছিল না। তাঁর আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল, সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে, শ্রেষ্ঠী বা বণিকদের গুরুত্ব ও ক্ষমতা কমে এসেছিল। 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করে দিলাম। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, মাৎসন্যায় কি? উত্তরটা দেখো, মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলীরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। এরপরের প্রশ্ন দেখো, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল? উত্তরটা দেখো, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে ভারতে অনেক আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর, গৌড়, কনৌজ, বলভীর প্রভৃতি। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উদ্ভব হয়। এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী। গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন। তাহলে এইভাবে তোমরা উত্তরটা লিখতে পারো। এর পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল, অর্থাৎ মহীশূর ও তার সংলগ্ন এলাকা। তাহলে প্রথম পার্টের প্রশ্নের উত্তরটা আমি বলে দিলাম। এর পরের পার্টের প্রশ্নের উত্তরটা দেখো, এইভাবে প্যারা চেঞ্জ করে নেবে। 11 শতকে সামন্ত সেন কর্ণাট থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তার পুত্র বিজয় সেনকে বাংলায় স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সভাকবি উমাপতিধর রচিত দেওপাড়া লিপি থেকে জানা যায়, বিজয় সেন কামরূপ, কলিঙ্গ, গৌড়, মগধ জয় করেন। তিনি মিথিলা ও পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদের পরাজিত করে বাংলায় সেন শাসন কায়েম করেন। 5 নম্বর দেখো, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? উত্তরটা দেখো, গজনীর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছিলেন। যেমন 1 নম্বর দেখো, তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। 2 নম্বর দেখো, তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার এবং আমুদরিয়ার উপর বাঁধ নির্মাণ করেছিলেন। 3 নম্বর দেখো, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাহলে এইভাবে তোমরা পয়েন্টস করে তিনি কি কি করেছিলেন সেগুলো লিখে দিতে পারো। তিনি বিখ্যাত পণ্ডিত ও দার্শনিক অলবিরুনি ও কবি ফিরদৌসের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, তাহলে পরীক্ষায় প্রতিটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে।
বইয়ের আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সব আলোচনা করে দিলাম। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। পরে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।